সোনা ভাইয়েরা, কেমন আছো? আমি তোমাদের প্রিয় গল্প আপু আজকে আমার জীবনের সবচেয়ে নির্মম একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি গল্পটি শুনলে তোমরা অনেক মজা পাবে এবং তোমাদের গরম পানি বের করতে বাধ্য হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, তাহলে এতটা মজা পাবে যা চিরজীবন তোমাদের মনে থাকবে। তো চলো বন্ধু, আর কথা বাড়াবো না, আমরা গল্পটি শুরু করব। তবে গল্পটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট। আমি বারবার এই করে থাকি, আমার গল্প শুনে তোমরা অনেক মজা করো এবং অনেক পানি বের করো, অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। এটা তো ঠিক হবে না, সুতরাং আগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপরে গল্পটি শুনতে শুরু করো। তো চলো বন্ধুরা, চলে যাই আসল গল্পে। আমি তানিশা, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি নেই এবং সে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পাই। এক কথায় বলতে গেলে বিশ্ববিদ্যালয়টি আমার এই আন্ডারে চলত, আর আমাদের যে এমডি স্যার ছিল তিনি আমার উপরেই পরিপূর্ণ ভরসা করত। তাই আমি যে সিদ্ধান্ত নিতাম ওই সিদ্ধান্তই সবাই মেনে নিত। অবশ্য আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার একটি সুনামও চলে এসেছিল, সেটাও আবার আমার নেতৃত্বের কারণে। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সমস্যা দেখা গেল। তোমরা হয়তোবা সবাই জানো যে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সংগঠন তৈরি হয়ে যায়। ঠিক আমাদের বিশ্ববিদ্যালয়েও তাই হয়েছিল। হঠাৎ করে একদিন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি গুজব ছড়ায় এবং তাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা আন্দোলন করতে শুরু করে এবং বলে, যদি এর কোনো বিচার না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে, এই বললে তারা আমাদেরকে হুমকিধামকি দিতে থাকে। তখন আমি বাধ্য হয়ে যারা আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে রুমে ডেকে নিয়ে ভালো করে বোঝালাম যে দেখো, তোমরা যদি আন্দোলন করো তাহলে আমাদের প্রতিষ্ঠানে বদনাম হবে, সুতরাং তোমরা আন্দোলন বন্ধ করো, আমরা একটা ব্যবস্থা করতেছি। তখন তারা আমাদের উপর আরও চরমভাবে বসল এবং বলল, না, আমাদের দাবি মেনে না নিলে আমরা আন্দোলন করতেই থাকব, এমনকি প্রতিষ্ঠান বন্ধ করতে আমার বন্ধ থাকবে। তখন আমি বললাম, ঠিক আছে, দেখি তোমরা কি করতে পারো আর আমি কি করতে পারি। এই বলে তাদেরকে বিদায় করে দিলাম। আর তারা বলল যে আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি না হন তাহলে এটি আপনার জীবনের অনেক বড় একটি কাল হয়ে দাঁড়াবে। তখন আমি তাদের কোনো তোয়াক্কা না করে তাদের উপর অ্যাকশন নিতে শুরু করলাম। বললাম, তোমরা যদি এখন আন্দোলন বন্ধ না করো তাহলে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। এরপর তার আন্দোলন করতেই থাকলো, ফলে বাধ্য হয়ে আমি তাদের উপর রাগান্বিত হয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিলাম। অতঃপর তারা একদিন আমাকে একটি চিঠিতে ওয়ারিং পাঠিয়ে দিল যে আপনি আমাদের দাবি মেনে না নিয়ে বড় ভুল করলেন, আমাদেরকে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে বড় ভুল করলেন, এর বোঝা একদিন আপনাকে বলতে হবে। কিন্তু আমি তাদের কোনো তো রক্ষা করলাম না। তবে এখন আমি বুঝতে পারছি তাদের দাবি মেনে না নিয়ে আমি বড় ভুল করেছি, কারণ তাদের দাবি মেনে না নেওয়ার কারণে আমার নিজের সতীর্থকে বিসর্জন দিতে হয়েছিল। নিজেদের ছাত্রদের কাছে ঘটন হলো। একদিন আমি অনেক রাগ করে ভার্সিটি থেকে বাসায় যাচ্ছিলাম। সারাদিন ডিউটি করে অনেক ক্লান্ত ছিলাম, তাই গাড়িতে বসে ড্রাইভারকে বললাম যে এসি ছেড়ে দাও। ড্রাইভার এসি ছেড়ে দিল আর আমি আরামে চোখ বুজে রইলাম, অর্থাৎ ঘুমালাম, কারণ ঢাকা শহরে অনেক জ্যাম থাকে, তাই যেতে অনেক সময় লাগবে। তাই ভাবলাম যে এই সুযোগে একটু বিশ্রাম করে ঘুমিয়ে নেই। অতঃপর প্রায় 1 ঘন্টা পরে আমার ঘুম ভাঙল। কিন্তু যখন আমার ঘুম ভাঙল দেখতে পেলাম গাড়িতে আমার ড্রাইভার নেই এবং আমার গাড়ি একটা নির্জন জায়গায় আছে, যেখানে আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু ঝোপঝাড়। এটা দেখে আমি অনেকটা ঘাবড়ে গেলাম এবং ড্রাইভারকে ডাকাডাকি করতে লাগলাম, কিন্তু আমার কথা কেউ শুনতে পেল না, অর্থাৎ ড্রাইভার গাড়িতে ছিল না। আমি আরও ভয় পেয়ে গেলাম যে না জানে আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এর কিছুক্ষণ পর দেখিয়ে পেলাম যে ছাত্ররা আমাকে ওয়ার্নিং দিয়েছিল, মানে আমি তাদেরকে বের করে দিয়েছিলাম। তারা দলবদ্ধভাবে আমার কাছে আসলো এবং আমাকে কারো সাথে নামালো আর বলল যে ম্যাডাম, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমাদের দাবি মেনে নেন, না হলে আপনার অনেক পস্তাতে হবে। আজকে আপনার সেই পস্তানোর দিন। তখন আমি তাদের কাছে হাতজোড় করে বললাম
যে প্লিজ তোমরা আমাকে মেরো না। তখন তারা বলল যে আপনাকে মেরে আমাদের কোনো লাভ নেই, বরং আমরা আপনাকে এমন একটা কিছু করব যার জন্য আপনি চিরকাল কথা মুখ দেখাতে পারবেন না। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে তারা আমার সাথে কি করতে চাচ্ছে, অর্থাৎ তারা আমাকে দলবদ্ধভাবে লাগাতে চাচ্ছে। এই বিষয়টা ভাবতে আমি ভয়ে আতঙ্কে কেঁপে উঠলাম, কারণ এতগুলো পুরুষের চাহিদা মেটানো আমার মতো একজন নারীর অসম্ভব বলেই কথা। কিন্তু কি আর করার, তারা তো আজকে প্ল্যান করে আমাকে নিয়ে এসেছে এখানে, সুতরাং তাদের কাছে আমার হাত জোর করে কোনো লাভ নেই, বরং তাদের কাছে হাত জোট করা মানে আরও বোকামি। তাই আমি অনিচ্ছাকৃত বশত হলেও নিজে নিজে প্রস্তুতি নিয়ে ফেললাম নিজেকে তাদের কাছে বিলিয়ে দিতে। এরপর তারা বলল, এই আর কোনো কথা বাড়াস না, সরাসরি আমরা কাজ শুরু করে দেই। তো কিভাবে আমরা কাজ করব? একজন একজন করে করব নাকি দলবদ্ধভাবে করব? তখন তারা বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলতে লাগল। কে বলল যে না, আমরা একে একে পালাক্রমে করব, আবার কেউ বলল না, একসাথে আমরা দলবদ্ধ করব। তার মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল, আমরা দুভাবেই করব, অর্থাৎ প্রথমে আমরা একা একা করব, মালাক্রমে, এরপরে দলবদ্ধভাবে করব, তাহলে দুটোর মজাই আমরা নিতে পারব। এই বলে তারা দ্রুত আমার কাছে এসে আমার হাত পা বেঁধে চোখ বেঁধে নিল। তখন আমি তাদের কাছে অনেক হাত পা জড়িয়ে ধরলাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো কিছুই তারা মানল না। অতঃপর শুরু করবে তার আসল খেলা। প্রথমে সেই দলের যে সবচেয়ে বড় নেতা ছিল সে আসলো এবং এসে সরাসরি তার কলাটি বের করে আমার মুখের কাছে এনে বলল, নে, এবার আমার কলা খা। আর একজন বলল, বন্ধু দ্বারা একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা ভিডিও ক্যামেরা অন করি, সবকিছু রেকর্ড করে রাখব এবং পরবর্তী তাকে এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে আবার লাগাতে পারব। এই বলে তার সবাই যার যার মোবাইল দিয়ে আমাকে করা ভিডিও রেকর্ড করতে লাগল। এরপর তাদের মধ্যে যে সবচেয়ে বড় নেতা ছিল সে তার কলা এসে আমাকে খেতে বলল। আমি খেতে না চাইলে আমাকে জোর করে মুখের মধ্যে তার কলা ঢুকিয়ে দিল। আমি গন্ধে যেন বমি বমি করে ফেলেছিলাম, কারণ জীবনেও আমি এরকম কাজ কোনোদিন করিনি। আমি বারে বারে তো কলাটি আমার মুখ থেকে বের করে দিচ্ছিলাম, আর ও বারে বারে জোর করে তার পরাটি আমার মুখে ঢুকিয়ে দিচ্ছিল। এরপর আমি দেখতে পেলাম যে এখন আর না করে কোনো লাভ হবে না, সুতরাং তারপর আমাকে খেতেই হবে। তাই আমি আর তার কলা বের করলাম না। এরপর সে তারা যতক্ষণ মনে চাইল ততক্ষণ তার কলা আমার মুখের মধ্যে খাওয়ালো। এরপর সেই আমাকে পুরোটা জোর জবরদস্তি করে উন্মুক্ত করে ফেলল এবং প্রথমে সে আমার পেছনের খেলার মাঠে খেলতে চাইল এবং যে কথা সেই কাজ। সে দ্রুত তার খেলোয়াড়টি আমার পেছনের খেলার মাঠে সেট করে জোরে একটি ধাক্কা মেরে দিল, আর আমি জোরে একটা চিৎকার করে উঠলাম, কারণ প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। কিন্তু তারা নির্মমভাবে আমাকে করতে লাগল, কারণ তারা আজকে সবকিছু প্ল্যান করে এসেছে এবং তাদের সকল রাগ আজকে আমার উপর মিটাবে। এরপর আমি চিৎকার করলেও তারা কোনো মাথা মানল না এবং তাদের গায়ের পরিপূর্ণ শক্তি দিয়ে আমাকে পেছন থেকে করতে লাগল। কেমন যেন মনে হচ্ছে এরকম আমি একদম মরে যাচ্ছি, কিন্তু তারা একটুও দয়া করল না। এভাবে প্রায় 2 মিনিটে একাধারে পেছনের মাঠে খেলার পরে আমার সামনের মাঠে খেলার ইচ্ছা করল এবং আবারও নির্মমভাবে আমার সামনের মাঠে খেলা শুরু করল। তবে এবার একটু ব্যথা কম পেলাম, কারণ সামনের মাঠে যেহেতু আমার স্বামী অলরেডি অনেকবার খেলেছিল। তারপর এভাবে প্রায় 1 ঘন্টা সে আমার সামনের মাঠে ইচ্ছামতো খেলল। তার সকল গরম পানি আমার খেলার মাঠের সুড়ঙ্গের একদম গভীরে পৌঁছে দিল। ছাত্রের গরম পানি এখন শিক্ষিকার খেলার গহীন মাঠে। বিষয়টি ভাবতেই কেমন লাগে, কিন্তু তারা একটু আমার প্রতি দয়া করল না, কারণ তাদের অনেক রাগ ছিল আমার প্রতি। এরপর সে চলে গেল। এভাবে দ্বিতীয় জন আসলো, সেও আমাকে তার জোর করে কলা খাওয়ালো এবং পেছনের মাঠে খেলল এবং সামনের মাঠে খেলল। এভাবে পালাক্রমে 9 জন ছিল। 9 জনই তাদের জীবনের সমস্ত রাগ এবং ইচ্ছা আকাঙ্ক্ষা আমার উপর পূরণ করল। যার যেভাবে যত পজিশনের ইচ্ছা হচ্ছিল আমার সাথে খেলা করছিল, অর্থাৎ তারা মোবাইলে যে সমস্ত ভিডিও দেখেছে ওই ধরনের পজিশন করে করে আমার সাথে খেলতে লাগল। আর আমি অসহায় একটি নারীর মতো তাদের সবকিছু মেনে নিতে বাধ্য হলাম। এরপর বলল যে এবার তো সবকিছু হলো, এবার আমরা একসাথে খেলা করব। আমি বললাম, প্লিজ আমাকে একটু রেস্ট দাও, তারপরে আবার তোমরা যা করার করবে।
অতঃপর বলল, আজকে তোর কোনো রেস্ট নেই, রেস্ট অনেক করেছিস। এই বলে সকলে মিলে আবার একসাথে আমাকে খেলার জন্য প্রস্তুতি হল, এবং সবাই তাদের কলা নিয়ে আমার মুখের কাছে ধরল এবং বলল, যতগুলা তোর মুখের মধ্যে আটে ততগুলায় তোর মুখের মধ্যে নিতে হবে। একসাথে আমার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আমার মুখে আর একটু জায়গা ফাঁকা রইল না, পরিপূর্ণ মুখ ভরে গেল। এভাবে 3টা বড় বড় কলা আমার মুখের মধ্যে ঢোকার ছিল আর বের করছিল, আর আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। যাই হোক, এভাবে তারা যার যেরকম মনে চাইল, কেউ কলা খাওয়াচ্ছে, কেউ সামনের মাঠে খেলছিল, আবার কেউ পেছনের মাঠে খেলছিল। অর্থাৎ আমার একটি জায়গাও তারা বাকি রাখল না লাগাতে। এভাবে তাদের সকল মনের রাগ আমার শরীরের উপর প্রয়োগ করল, এবং লাস্টে গিয়ে তারা সকলে একসাথে তাদের গরম পানি আমার শরীরের উপর ছেড়ে দিল। আমার মুখ, পেট এবং সমস্ত শরীরে তাদের গরম পানি দিয়ে একদম ভরে গেল। আমি যেন এক অভাগা নারী হয়ে পড়ে রইলাম। কিন্তু এরপরে আমার সাথে যা ঘটেছিল তা আরও জঘন্যতম ছিল। যখন সবার সব মনের রাগ, মনের যত ইচ্ছা আমার উপর পূরণ করা শেষ হল, এরপরে আমার ড্রাইভার আসলো এবং সেও দেখলাম আমাকে খেলার জন্য প্রস্তুতি নিল। আর আমাকে বলল যে, আপনার কাছে আমি অনেক দিন ধরে চাকরি করি, আপনাকে আমার লাগাতে অনেক মনে চাইত, কিন্তু কোনোদিনও সুযোগ পাইনি, তাই আজকে এদের সঙ্গে মিলে আমি আপনাকে লাগানোর সুযোগ পেয়েছি। সুতরাং আজকে আপনাকে এমন লাগাবো যা আপনার চিরজীবন মনে থাকবে। এই বলে সে আমার হাতটা বেঁধে দিল এবং তার বিশাল বড় কলাটি বের করে জোর করে আমার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিল, আর কলাটি আমার একদম গলা পর্যন্ত চলে গেল। আমি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়ে গেলাম। কিন্তু সে তার একটুও দয়া হল না। সে জোরে জোরে পাতার কলা আমার মুখে প্রবেশ করাচ্ছিল আর বের করতেছিল, এবং প্রত্যেকবারে তার কলাটি আমার গলার অর্ধেক পর্যন্ত চলে যাচ্ছিল। আমি যেন কেসে কেসে উঠছিলাম এবং বমি হয়ে যাচ্ছিল, তারপরও সেই একটুও আমার উপর দয়া করল না। এভাবে অনেকক্ষণ কলা খাওয়ানোর পরও তারও মনের যত ইচ্ছা আমার উপর পূরণ করতে লাগল, আর বলতে লাগল, আর আমাদের কোনদিনও দেখা হবে না। এই বলে সে একটানা 2 ঘন্টা আমাকে ইচ্ছামতো করল। তখন বুঝতে পারলাম যে আসলে সে শক্তিবর্ধক ওষুধ খেয়েছে। 2 ঘন্টা পরেও দেখলাম তারা গরম পানি বের হওয়ার পরেও তার খেলোয়াড়টি একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে তারা আমাকে নির্মমভাবে করল আর ভিডিও করে রাখল, পরবর্তী ব্ল্যাকমেইল করে আবার করার জন্য। এবং তারপরেও ছিল, পরবর্তীতে আমাকে প্রায় 2 বছর ধরে তারা সবাই মিলে ইচ্ছামতো লাগিয়েছিল। আর আমি অসহায় একটি মেয়ের মতো তাদের সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের কাছে মান-সম্মান সবচাইতে বড় জিনিস। তাই মান-সম্মান হারানোর ভয় তাদেরকে লাগাতে দিতাম। এরপর তারা ইচ্ছা করে আমাকে মাফ করে দেয় এবং আর আমাকে লাগায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গল্প, যা আমার জীবনে কাল হয়ে রয়েছে, যা কোনোদিনও কারো সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার যে নামটি প্রকাশ করা হয়েছে, অবশ্যই এটি একটি ফেক নাম, কারণ নিজের অরিজিনাল নাম প্রকাশ করা এখানে সম্ভব না। তো গল্পটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং তোমরা হাতের কাজ করে থাকো, তাহলে খুশি হয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো মজাদার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।